এই সমস্ত নিয়ে একটা কনফারেন্স হয় যাকে আর্থ সামিট বলা হয়। সেটা 1992 সালে প্রথম হয়েছিল ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনেইরো শহরে আছে। এবং সেখান থেকে যে 1.5 বিলিয়ন ইয়ার্স আগো থেকে ইউক্যারিওটিক সেল এসেছিল, 3 বিলিয়ন ইয়ার আগো থেকে প্রোক্যারিওটিক সেল এসেছিল। ঠিক আছে, ফার্স্টে দেখো এই যে এক্সপোনেনশিয়াল যে ইকুয়েশনটা আছে, s ইকুয়াল টু মানে স্পিসিস রিচনেস ইকুয়াল টু y ইন্টারসেপ্ট ইনটু এরিয়া টু দি পাওয়ার স্লোপ অফ দ্য কার্ভ। গ্লোবাল বায়োডাইভার্সিটির মেজার কত, এই কোয়েশ্চেনটা তোমাদের মনে আসতেই পারে। তো অ্যাকর্ডিং টু IUCN, I hope you know everyone, IUCN is International Union for Conservation of Nature and Natural Resources, এটা সংস্থা। IUCN এর 2004 সালের একটা রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে 1.5 মিলিয়ন স্পিসিস আছে। এই 1.5 মিলিয়ন স্পিসিস কিন্তু ডকুমেন্টেড। রবার্ট মে একজন সায়েন্টিস্ট, তিনি বলেছেন যে এই সংখ্যাটা 7 মিলিয়ন অব্দি যেতে পারে। পৃথিবীতে যা রিসোর্স আছে, সারা পৃথিবীর সমস্ত রিসোর্স মিলিয়ে 7 মিলিয়ন প্লান্ট, অ্যানিমাল, মাইক্রোব স্পিসিসকে সাস্টেন করতে পারে। ফাঙ্গাস, আরো যা সমস্ত স্পিসিস আছে, ঠিক আছে। তো এবার এর মধ্যে কিছু ভাগ আছে। কিরকম ভাগ আছে? ধরো ইনভার্টিব্রেটসদের মধ্যে জেনারেলি 70% কিন্তু ইনসেক্টস, 70% ইনসেক্টস, আর্থ্রোপোডও না, ইনসেক্ট। মানে every 10 animal species you see around you, 7 are insects। ভাবো, আর্থ্রোপোডও নয়। আর মানে বাকি তুমি মিলিপিড, সেন্টিপিড, স্পাইডার্স, স্করপিয়ন্স, ক্র্যাবস, প্রনস বাদ দাও, শুধু ইনসেক্টই হচ্ছে 70%। এবার ভার্টিব্রেটসদের মধ্যে এতটা না হলেও জেনারেলি 45% হচ্ছে ফিশ, মাছ। ভার্টিব্রেটদের মধ্যে অফ অল ভার্টিব্রেটস 45% রাফলি হচ্ছে ফিশ। প্লান্টসদের মধ্যে কি? প্লান্টসদের মধ্যে সাধারণত প্রায় 50-50 করে আছে হচ্ছে ফানজাইকে কিন্তু প্লান্টসদের মধ্যে এখন ধরা হয়, ফানজাই আর অ্যাঞ্জিওস্পার্মস। প্রায় 50-50 করে আছে, অলমোস্ট 50-50 করে আছে ফানজাই আর অ্যাঞ্জিওস্পার্মস। তোমাদের পার্সেন্টেজ কখনোই জিজ্ঞেস করবে না, হ্যাঁ, বাট এই মেজর গ্রুপ কারা এগুলো আসতে পারে। মানে তোমাদের কোয়েশ্চেন এরকম দিতেই পারে যে ইনভার্টিব্রেটদের মধ্যে মেজর গ্রুপ কারা ইনসেক্ট, ভার্টিব্রেটদের মধ্যে ফিশ, প্লান্টসের মধ্যে ফানজাই আর অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, এবার ইন্ডিয়া, আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া এই সারা পৃথিবীর অনলি 2.4% অফ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া দখল করে আছে, but contains 8.1% of the global biodiversity কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছে। বুঝতে পারছো? জিওগ্রাফিক্যালি অনলি 2.4% এরিয়া দখল করে আছে, কিন্তু গ্লোবাল বায়োডাইভার্সিটি 8.1% ইন্ডিয়াতে আছে। তো ইন্ডিয়া ইজ one of the 12 mega biodiverse or mega diversity countries, mega biodiverse countries। 12টার মধ্যে
আরো কারা কারা আছে? ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, হ্যাঁ, চায়না আছে, এরকম আরো আরো অনেক কান্ট্রিজ আছে, সবার নাম আমার এই মুহূর্তে মনেও নেই, আর তোমাদের এটা অবভিয়াসলি সিলেবাসে নেই, so no point in discussing. But India is one of the privileged 12 mega biodiverse countries as categorized by IUCN and UNESCO, দুজনেই স্বীকৃত করেছে এই জিনিসটাকে, ঠিক আছে? তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সাধারণত 45,000 ডকুমেন্টেড প্লান্ট স্পিসিস আছে, আর অলমোস্ট 1 লাখ অ্যানিমাল স্পিসিস আছে। ওল্ড ভার্সনে ওই 90,000-এর ওপরে বলা হতো, মোর দ্যান 90,000, বাট জেনারেলি 2012 পর যে রিপোর্ট এসছে, আর্থ সামিট হয়েছিল রিও ডি জেনেইরোতে, আর্থ সামিট হয়েছিল, দুটো আর্থ সামিট হয়েছে, আমি পরে এটা বলতাম, বাট কথার প্রসঙ্গে বলে রাখি। এই যে বায়োডাইভার্সিটিকে মেনটেন করা কিভাবে উচিত, কনজার্ভ করা কিভাবে উচিত, কেন উচিত, কোন স্পিসিসকে আগে কনজার্ভ করতে হবে, কাকে পরে করতে হবে, কাকে না করলেও চলে, কাকে যাদের আগে করতে হবে কিভাবে করতে হবে, ঠিক আছে? এবং তাদের কনজার্ভ করতে গিয়ে যেন মানুষের লাইভলিহুডের ওপর কোনো এফেক্ট না পড়ে, মানুষের দৈনন্দিন জীবন যাতে ব্যাহত না হয়, সেগুলোও দেখতে হয়। তো এই সমস্ত আলো প্লাস কি সাইটস আছে, ঠিক আছে, কনভেনশন অন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড অফ এন্ডেঞ্জার্ড অ্যান্ড এক্সোটিক প্লান্টস অ্যান্ড অ্যানিমাল স্পিসিস, যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী আছে যারা খুবই বিপন্ন বা খুবই রেয়ার, তাদের যে খোলা মার্কেটে কেনা বেচার যে ব্যাপারটা আছে, সেগুলোর ওপরে রুলস রেগুলেশন বানানো, এই সমস্ত নিয়ে একটা কনফারেন্স হয় যাকে আর্থ সামিট বলা হয়। সেটা 1992 সালে প্রথম হয়েছিল ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনেইরো শহরে। ব্রাজিলে কেন করা? কারণ ব্রাজিলের মধ্যে অ্যামাজন রেন ফরেস্টের মেজর পোর্শনটা আছে, তো সেই কারণেই করা, কারণ অ্যামাজনকে প্রোটেক্ট করা তৎকালীন সায়েন্টিস্টদের মনে হয়েছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যামাজন রেন ফরেস্ট ইজ দ্য লাংস অফ আওয়ার প্ল্যানেট, আমাদের পৃথিবীর ফুসফুস বলা হয়। সে গোটা পৃথিবীর ক্লাইমেটকে কিন্তু রেগুলেট করে, কন্ট্রোল করে, ঠিক আছে? তাদের রেইনফল প্যাটার্নকে মোটামুটি অনেকটাই কন্ট্রোল করে। এই যে এল নিনো, লা নিনা, ঠিক আছে, এল নিনো সাদার্ন অসিলেশন, এই যে 2025 সালে লা নিনার প্রভাব আমরা দেখতে পাবো, যার ফলে বলা হচ্ছে মানে হেভি মনসুনস অ্যান্ড সিভিয়ার উইন্টার দেখতে পাবে। তো এই যে সমস্ত ওয়েদার ফেনোমেনন, এগুলো কিন্তু অ্যামাজন কন্ট্রোল করে। তো এবং এখনো অ্যামাজনকে মানে কনজার্ভ করা ভীষণ দরকার। এরকম কি আছে যে তোমার শরীরের যে লাংস, তার তুমি একদিন যত্ন নিলে আর বাকি 10 বছর যত্ন নিলে, এটা তো হয় না। হ্যাঁ, তুমি একদিন খুব ডিসিপ্লিন থাকলে তারপর বাকি 10 বছর দিনে 2 প্যাকেট করে সিগারেট খাচ্ছ, তাহলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ঠিক তেমনই একটা জঙ্গলকে তুমি একদিন খুব মানে পলিটিশিয়ান, ফিল্ম স্টার, রোনাল্ডো, মেসি, ঠিক আছে, লিওনার্ডো ডিক্যাপ্রিও, সবাইকে এনে খুব ধুমধাম করে প্রচার প্রচার করালে হয়ে গেল, 10 দিন পর থেকে যেমন চলছিল শিকার, গাছ কাটা, চাষ করা, আগুন পোড়া, আগুন জ্বালানো, সব চলছে, লাভ নেই। তো এই সামিট গুলো পার্টিকুলার কিছু বছরের গ্যাপে গ্যাপে করা হয়, যেমন 1992 সালে প্রথম করা হয়েছিল, তারপরে দেখা গেল যে প্রায় সব প্রচেষ্টাই বৃথা চলে গেছে, মানুষের কিছু কোনোতেই টনক নড়েনি। তখন 2012 সালে আবার করা হলো এই আর্থ সামিট শুধু, এবং এই আর্থ সামিট আবার রিও ডি জেনেরিওতেই করা হয়েছিল অ্যামাজনকে মাথায় রেখে, এবং সেখানে এই 12 মেগা বায়োডাইভার্স যে কান্ট্রিজ গুলো আছে, যার মধ্যে ইন্ডিয়াও আছে, তাদের প্রতিনিধিদের ডাকা হয়েছিল, রিপ্রেজেন্টেটিভসদের, এবং তারা গিয়ে যে রিপোর্ট সাবমিট করেছিল আমাদের ইন্ডিয়ার তরফ থেকে, MOEFCC, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, ঠিক আছে? তো এই
মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট তৎকালীন রিপোর্টে বলেছিল যে 45,000 ডকুমেন্টেড প্লান্ট স্পিসিস আছে, যেটা আইইউসিএন এর গ্রিন ডেটা বুকে আছে। প্লান্টের যে স্পিসিসের যে তালিকা তাকে গ্রিন ডেটা বুক বলা হয়, আর রেড ডেটা বুক যেটা অ্যানিমাল স্পিসিস তালিকা তাতে বলা হয়েছিল ইন্ডিয়াতে 1,00,000-এর কিছু বেশি প্রাণী আছে, প্রাণীর প্রজাতি আছে, প্রাণী না প্রাণীর প্রজাতি আছে, 1,00,000-এর কিছু বেশি অ্যানিমাল স্পিসিস আছে। বুঝতেই পারছো সাংঘাতিক ব্যাপার, এবং আমরা সাংঘাতিক ভাবে সেগুলোকে ধ্বংস করছি। তো এবার বায়োডাইভার্সিটি কিছু ফ্যাক্টরস আছে যার উপরে ডিপেন্ড করে। প্রথম ফ্যাক্টরটা কি? প্রথম ফ্যাক্টর হচ্ছে দেখো ল্যাটিটিউড। অবশ্যই একটা জিনিস তোমরা সবাই লক্ষ্য করেছো যে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নে কিন্তু বায়োডাইভার্সিটি বেশি। দেখো একটা কথাই আছে ইংরেজিতে, ট্রপিক্যাল প্যারাডাইস, ঠিক আছে, নিরক্ষীয় স্বর্গ। কেন? কারণ এখানে সব থেকে বেশি উদ্ভিদের প্রজাতি, সব থেকে বেশি প্রাণীর প্রজাতি আছে। তোমরাও যদি চোখ বন্ধ করে তোমাদের যদি আমি বলি যে ক্লোজ ইউর আইজ অ্যান্ড ইমাজিন ফরেস্ট, তোমরা কিন্তু কেউ মরুভূমি, মানে কেউ না, কেউ করতেই পারো, বাট তোমাদের মধ্যে 70 থেকে 80% কিন্তু একটা ঘন সবুজ অরণ্যকেই তোমরা কল্পনা করবে, যার ভেতরে বিভিন্ন পাখি ডাকছে, বিভিন্ন কালারফুল পোকামাকড় ঘুরছে, পাখি উড়ছে, হরিণ ছুটে যাচ্ছে, কোথাও একটা ঝোপে একটা বাঘ ডেকে উঠলো, একটা হাতি যাচ্ছে। স্বাভাবিক। হ্যাঁ, তোমরা বলতে পারো যে তোমরা এই অঞ্চলে বড় হয়েছো বলে এরকম ইমাজিন করবে। গ্লোবালি আমি যদি ছোট ছেলে মেয়েদের বা ইন জেনারেল পপুলেশনকে যদি চোখ বন্ধ করে বলি একটু ইমাজিন আ ফরেস্ট, তারা কিন্তু হয় এরকম একটা ফরেস্ট, ওই জঙ্গল বুক রুডিয়ার্ড কিপলিং লিখেছিলেন সেরকম একটা জঙ্গলকে আপনি মানে ইমাজিন করবেন, আর নয়তো ওই সারাদিন অ্যানিমাল প্ল্যানেটে দেখবে আফ্রিকা দেখানো হয়, ওই আফ্রিকা ইমাজিন করবে। কিন্তু আমার নয় অ্যামাজন রেন ফরেস্টে বিশাল দেখবে ওই একজন বিখ্যাত কি বলি মানে চলচ্চিত্র অভিনেতা, তিনি এবার এই অ্যামাজনের ওপর একটি বিখ্যাত বা কুখ্যাত বাংলা সিনেমা করেছিলেন। তো সেই সমস্ত কিছু আহ, লোকজন চোখ বন্ধ করে দেখবে। কিন্তু আমার প্রসঙ্গ সেটা নয়, আমার বলার বক্তব্য হচ্ছে প্রত্যেকে কিন্তু ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নকে কল্পনা করবে। কেন? কারণ এখানে বায়োডাইভার্সিটি সব থেকে বেশি। ল্যাটিটিউড প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। 0 ডিগ্রি ল্যাটিটিউড থেকে 30 ডিগ্রি, বোথ নর্থ অ্যান্ড সাউথ, যদিও এভাবে লিখবে না, আমি বোঝানোর জন্য বলছি, 0 থেকে 30 ডিগ্রির মধ্যে হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন। তো এই রিজিয়নের মধ্যে বায়োডাইভার্সিটি সব থেকে বেশি। তার কারণ প্রথম কথা হচ্ছে দেখো, পোলার রিজিয়নে প্লিস্টোসিন ইপক বা বায়োজিওগ্রাফিক্যাল টাইম পিরিয়ড তোমরা কলেজে উঠে পড়বে, যারা অ্যানথ্রোপোলজি নেবে ভবিষ্যৎকালে বা জুওলজি বা বটানি নেবে, তারা পড়বে। কিছু আমাদের এই যে পৃথিবীর এত বছর ধরে এত বছর ধরে যে 4.5 মিলিয়ন ইয়ার্স অগো ধরে যে পৃথিবীটা আছে, টিকে ফিকে আছে আর কি। হ্যাঁ, এই 4.2 সেখান থেকে এই যে ধরো আজ থেকে 1.5, এই সরি 4.5 বিলিয়ন ইয়ার্স আগো ধরে যে পৃথিবী আছে, এবং সেখান থেকে যে 1.5 বিলিয়ন ইয়ার্স আগো থেকে ইউক্যারিওটিক সেল এসেছিল, 3 বিলিয়ন ইয়ার আগো থেকে প্রোক্যারিওটিক সেল এসেছিল, ঠিক আছে। 3.5 বিলিয়ন ইয়ার্স আগো আগে প্লান্ট মানে প্রাণের প্রথম লক্ষণ দেখা গেছিল। তো এই যে এত গল্পগাছা হলো পৃথিবীকে নিয়ে, তো মোটামুটি ধরো 1.5 বিলিয়ন থেকে এই আজকের দিন অবধি যত প্রজাতি এসছে ইউক্যারিওটিক সেল থেকেই ধরছি আমরা, প্রোক্যারিওটদের তো অবশ্যই ধরতে গেলে 3 বিলিয়ন ইয়ার আগো থেকে ধরতে হবে। সেই 3 বিলিয়ন ইয়ার আগো থেকে আজকের তারিখ অবধি, হ্যাঁ, এই যে সময়কালটাকে এটাকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে, যাকে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল বলি। তো সেই পর্যায়ের মধ্যে একটা পর্যায় হচ্ছে প্লিস্টোসিন। সেই প্লিস্টোসিন পর্যায়ে আইস এজ হয়েছিল। আইস এজ বলতেই তোমাদের একটা বিখ্যাত সিনেমার কথা মনে পড়ে হয়তো। কিন্তু আইস এজ কি, যে আইস এজ মানে নর্থ পোল আর সাউথ পোলে যে গ্লেশিয়ার গুলো আছে সেগুলো এক্সটেন্ড করে গেছিল, অনেকটা ইকুয়েটারের দিকে এগোতে শুরু করেছিল, ঠিক আছে। তার কারণ কি, গ্লোবাল টেম্পারেচার হঠাৎ করে ফল করে গেছিল, অনেক কারণে সেসবে আমি যাচ্ছি না। কিন্তু তাতে কি হয়েছিল, তাতে টেম্পারেট রিজিয়ন পোলার রিজিয়নে প্রচুর স্পিসিস এক্সটিংক্ট হয়ে যায়। কিন্তু
ট্রপিক্যাল রিজিয়নে কিন্তু তার কোনো প্রভাব পড়েনি, বা সেই অর্থে কোনো প্রভাব পড়েনি। যেটুকু প্রভাব পড়েছিল প্রাণী এবং উদ্ভিদরা তার সাথে মানিয়ে গুছিয়ে নিয়েছিল, অ্যাডাপ্ট করে নিয়েছিল। তাই ট্রপিক্যাল রিজিয়নে খুব একটা মাস এক্সটিংশনের প্রভাব দেখা যায়নি। তো এই রিজিয়নটা বাকি পৃথিবীর তুলনায় অনেক প্রাচীন। ঠিক আছে, বলা হয় ট্রপিক্সেই প্রথম আর কি ল্যান্ড ডুয়েলিং ক্রিচার্স এসেছিল। তো অপেক্ষাকৃত প্রাচীন বাকি অঞ্চলের তুলনায়, অপেক্ষাকৃত স্টেবল, আনচেঞ্জড ছিল, যেটা বললাম যে সমস্ত গ্লেসিয়েশন বা এক্সটিংশন ইভেন্টে খুব একটা তারতম্য দেখা যায়নি। আর কি, রিলেটিভলি স্টেবল ক্লাইমেট থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ইকুয়াল ডে লেন্থ থাকে, মোটামুটি সারা বছর 10 থেকে 12 ঘন্টা সূর্যালোক ইকুইটোরিয়াল এবং সাব ইকুইটোরিয়াল রিজিয়নে থাকে, ট্রপিক্স এবং সাবট্রপিক্স আমরা যাকে বলি। তো হিউজ ফটো পিরিয়ড, তার জন্য প্রচুর প্লান্ট গ্রোথ হয়, লং ডে প্লান্টস এখানে বেশি পাওয়া যায়। আর কি আছে, আর সানলাইটের জন্য ফটোসিনথেসিসের রেট বেশি, ইন্টেন্সিটি অফ সানলাইট ইকুয়েটোরিয়াল রিজিয়নে সব থেকে বেশি, তাই রেট অফ ফটোসিনথেসিস সব থেকে বেশি এখানে। তো ফুড অ্যাভেলেবিলিটি বেশি, তাই স্পিসিস অ্যাভেলেবিলিটি বেশি, সোজা কথায়। অনেক রকমের ইকোলজিক্যাল কমিউনিটিস আছে এখানে। তো এই সমস্ত কিছু কারণে এই ল্যাটিটিউড গুলো কিন্তু, মানে লোয়ার ল্যাটিটিউড, এই 0 থেকে 30 ডিগ্রি নর্থ এবং সাউথ ল্যাটিটিউড ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি হারবার করে। 30 থেকে যেই ওপর দিকে উঠতে শুরু করবে, 30 to 50 কমবে, 52 আস্তে আস্তে যখন 90-র দিকে যাবে, মানে পোলার রিজনে যাবে, সব থেকে কম সেখানে। ঠিক আছে, তো সানলাইট অল ইয়ার রাউন্ড, লার্জ ফটো পিরিয়ড, মানে লং ফটো পিরিয়ড, সরি লার্জ না, লং ফটো পিরিয়ড, হাই রেট অফ ফটোসিনথেসিস, রিলেটিভলি স্টেবল ক্লাইমেট অল ইয়ার রাউন্ড, এই সমস্ত কারণে, হাই অ্যাভেলেবিলিটি অফ ফুড, এই কারণে ইকুইটোরিয়াল রিজিয়নে কিন্তু বায়োডাইভার্সিটি পোলার রিজিয়নের থেকে বেশি। আর একটা কি, আর একটা হচ্ছে হামবোল্ট। হামবোল্ট একটা গ্রাফ করেছিলেন, এরিয়ার উপর ডিপেন্ড করে কতটা এরিয়া আছে। আলেকজান্ডার ভন হামবোল্ট, এই ভদ্রলোক একটা গ্রাফ করেছিলেন। এখানে কি করেছিলেন, স্পিসিস ডাইভার্সিটি, আর এদিকে করেছিলেন এরিয়া। ঠিক আছে, তুমি দেখেছিলেন দু রকমের কার্ভ উনি এঁকেছিলেন। দু রকমের কার্ভ প্লট করা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে লগারিদমিক কার্ভ, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ। এস হচ্ছে সি এ টু দি পাওয়ার জেড, আর এখানে হচ্ছে log x equal to log c plus z log a। এটা মনে রাখবে। এস মানে হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। ঠিক আছে, এ হচ্ছে বাবা এরিয়া। জেড হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ, আর সি হচ্ছে ওয়াই ইন্টারসেক্ট। এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, আমি এক্সপ্লেন করছি না। ওয়াই ইন্টারসেক্ট, আমার কাজ হচ্ছে এই দুটো নিয়ে। ঠিক আছে, এই জেড হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ, আর সি হচ্ছে ওয়াই ইন্টারসেক্ট। এটা তোমাদের আপাতত দরকার নেই বোঝার, ম্যাথমেটিক্যাল ফাংশনস। তো দেখো দু রকমের কার্ভ উনি আঁকলেন। চলো এটা একটু এক্সটেন্ড করে দিই। ফার্স্টে দেখো এই যে এক্সপোনেনশিয়াল যে ইকুয়েশনটা আছে, s ইকুয়াল টু, মানে স্পিসিস রিচনেস ইকুয়াল টু y ইন্টারসেপ্ট ইনটু এরিয়া টু দি পাওয়ার স্লোপ অফ দ্য কার্ভ। এই সিটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, তো এটাকে তুমি বলতেই পারো যে এরিয়ার যত বাড়বে তত স্পিসিস ডাইভার্সিটি বাড়বে। স্বাভাবিক, যত বড় এরিয়া তত বেশি রিসোর্স, যত বেশি রিসোর্স তত বেশি স্পিসিস সেই জায়গাটাতে সাস্টেন করতে পারবে, বেঁচে থাকতে পারবে, সংখ্যা বৃদ্ধি করতে পারবে নিজেদের। বাট এখানে দেখো একটা কার্ভ পাচ্ছি আমরা, তাই না, একটা প্যারাবোলিক কার্ভ পাচ্ছি, কিছুটা স্টেবল হয়ে যাচ্ছে এরিয়ার সাথে। তার কারণ হচ্ছে যে
ওই যে একটা এরিয়া যত বড় হোক তার মানে কি কি বলি, একটা এরিয়া যত বড় হোক না কেন সেই জায়গার রিসোর্সটা তো কনস্ট্যান্ট, তাই না? রিসোর্সটা তো কনস্ট্যান্ট, একটা লিমিটের পর তো সেই এরিয়ার রিসোর্স বাড়বে না যাই হোক না কেন। তো রিসোর্সটা যখন তার ক্যারিং ক্যাপাসিটির কাছাকাছি চলে আসবে তখন কি হবে, স্পিসিস ডাইভার্সিটি আর বাড়বে না, মেনটেন হবে, স্টেবল হয়ে যাবে। লগারিদমিক স্কেলে কি হচ্ছে, লগ সি প্লাস জেড লগ এ, এটার মানেও হচ্ছে দেখো স্ট্রেট লাইন পাচ্ছে, মানে কি এরিয়া যত বাড়বে ডাইভার্সিটি তত বাড়বে। ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপটা বলানোর জন্যই এই আলেকজান্ডার বন হামবোল্টের এই বিখ্যাত ইকুয়েশন দুটো, ঠিক আছে? মানে স্পিসিস ডাইভার্সিটি তত বেশি যেখানে এরিয়া যত বেশি, larger the area বা greater the area available to species to exploit the resources, greater will be the species biodiversity, as greater area implies large number of resources। এই তো, তো এই একটা ব্যাপার গেল। এই দুটো হচ্ছে মেন, ল্যাটিটিউড অ্যান্ড এরিয়া, ঠিক আছে? এই দুটো হচ্ছে মেন ফ্যাক্টর।